আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আমি রুবানা শবনম, প্রভাষক, রসায়ন বিভাগ, সরকারি বাংলা কলেজ। 2018-19 সেশনের শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় বর্ষের তোমাদের সাথে আমার একটি ক্লাস আজকে সকাল 11টায় শিডিউল আছে। আমরা সেই ক্লাসটি এখন শুরু করব। আমার ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা আমাদের থার্মোডায়নামিক্স কোর্সটা আমরা করছি। আমি তোমাদের সাথে থার্মোডায়নামিক্স কোর্সটা কন্ডাক্ট করছি। তো থার্মোডায়নামিক্সের আমাদের রিমেম্বার আমাদের সবগুলো চ্যাপ্টারই অলরেডি ডিসকাশন একবার হয়েছে। ডিসকাশন হয়ে গেছে অনলাইনে। অ্যাকচুয়ালি আমাদের হাফ সিলেবাস কভার হচ্ছে, যতদিন ধরে বন্ধ আছে আমাদের। তো যেহেতু আমরা কভার করে ফেলেছি, সুতরাং এখন আমরা সেগুলো ক্লাসগুলোকে একটু রিভাইজ করতে পারি। তো রিভাইজের আমার ইচ্ছা ছিল একদম বিগিনিং থেকে রিভাইজ করার, কিন্তু গত 10ই সেপ্টেম্বর এবং 16ই সেপ্টেম্বরে দুটো ক্লাসে কিছু টেকনিক্যাল এররের জন্য বোর্ডে লেখাগুলো দেখতে একটু সমস্যা হয়েছিল, যার ফলে তোমরা ক্লাস নোটটা হয়তো সেই অর্থে প্রিপেয়ার করতে পারছো না। এই জন্য আমি আজকে 10ই সেপ্টেম্বর এবং 16ই সেপ্টেম্বরে যে লেকচারটা ছিল আমার, সেই লেকচারটাকে আজকে রিভাইজ করতে চাচ্ছি। সেই টপিকটা ক্লিয়ার হলে আই গেস ফেজ ইকুইলিব্রিয়াম বা দশা সাম্যাবস্থা চ্যাপ্টারটা তোমাদের জন্য আর একটু ক্লিয়ার হবে টু প্রিপেয়ার দ্য নোটস অ্যান্ড এভরিথিং। তো আশা করি আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ বোর্ডে লেখাও। তো আমরা শুরু করি আজকের টপিক অনুযায়ী। গত যেহেতু 10 এবং 16 সেপ্টেম্বরের ক্লাসের টপিকসগুলো আমরা রিভাইজ করব, সো আমাদের টপিকগুলো আগে একটু মেনশন করে দিই। ইম্পর্টেন্ট টপিক ছিল সালফারের ফেজ ডায়াগ্রাম, আরেকটা ছিল আমাদের কলিগেটিভ প্রপার্টিজ, আরেকটা ইম্পর্টেন্ট টপিক ছিল ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। এই তিনটা মূলত আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। তো তার মধ্যে একদম বিগিনিং একটু যদি যাই, সালফারের ফেজ ডায়াগ্রাম। সালফারের ফেজ ডায়াগ্রাম করার আগে আমাদের একটু মনে করতে হবে ফেজ কি ছিল। মনে আছে কি? আমরা কিন্তু একদম এই চ্যাপ্টারের বিগিনিং এ দেখেছি। আচ্ছা, যারা এসেছো অলরেডি ক্লাস জয়েন করেছো, আমি তাদের অ্যাটেন্ডেন্স কি দেখতে পাচ্ছি? ওকে, আমাকে জাস্ট একটু কনফার্ম করে দাও যে বোর্ডে লেখাটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে and you can hear me. আচ্ছা, তাহলে আমি আমার প্রথম টপিকটা চলে যাই, সালফারের ফেজ ডায়াগ্রাম। প্রথমে আমরা আগে এটার চিত্রটা একটু এঁকে নিই। ফেজ ডায়াগ্রামের চিত্রটা কেমন ছিল? ওকে, আমি কতগুলো টার্মস এখানে লিখেছি। ফেজ ডায়াগ্রামটা আমরা রেখেছি। এখানে ফেজ ডায়াগ্রামটা কিসের ভিত্তিতে হয়? আমার ওয়াই অ্যাক্সিসে আমরা ধরছি চাপ এটিএম এককে, আর এক্স অ্যাক্সিসে থাকবে তাপমাত্রা। চিত্রে আমরা দুটো টেম্পারেচার মেনশন দেখতে পাই, 95.6 ডিগ্রি আর একটা হচ্ছে 100
119, আর একটা টেম্পারেচারও দেখা যায়, সেটা হচ্ছে 114. 114টা আমাদের দরকার নেই, আমাদের 119টাই হবে। তো আমরা একটু দেখি এখানে মূলত কি ঘটনাটা ঘটেছে। আমরা সালফারের দুটো রূপভেদ দেখতে পাই, একটা হচ্ছে রম্বিক সালফার আর একটা হচ্ছে মনোক্লিনিক সালফার। তো রম্বিক সালফার দুটোই কিন্তু সলিড অবস্থায় দেখতে পাই, তার মানে সালফারের কঠিন অবস্থায় দুটো দশা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সালফার রম্বিক, সালফার মনোক্লিনিক। সালফার রম্বিককে নিয়ে যদি আমি প্রথমে কাজ শুরু করি, তাহলে রম্বিক সালফারকে আস্তে আস্তে হিট দিলে কিছুটা সময় পর সেটা মনোক্লিনিক সালফারে কনভার্ট হয়। কোথায় যে হয় দেখো, এই পয়েন্টে আমি নিয়েছি রম্বিক সালফার, রম্বিক সালফারকে নিয়ে এটাকে আমি হিট করছি, হিট করে এটা বি পয়েন্টে যে মনোক্লিনিক সালফারে কনভার্ট হলো। তার মানে আমি বলতে পারি যে বি পয়েন্টটা হচ্ছে রূপান্তরণ, রাইট, যেখানে সে ট্রান্সফর্ম হচ্ছে। কিসে থেকে কিসে ট্রান্সফর্ম হচ্ছে? রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফার। ফেজ ইজ দ্য সেম, সলিড ফেজেই কিন্তু আছে, ফেজ কিন্তু চেঞ্জ হচ্ছে না। আই মিন রম্বিক থেকে মনোক্লিনিক এই ফেজে যাচ্ছে, কিন্তু অবস্থা যেটা কঠিন অবস্থাটা কিন্তু ঠিকই থাকছে, শুধুমাত্র দশা পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তাহলে বি পয়েন্টটাকে আমি বলতে পারি যে ট্রান্সফার পয়েন্ট অথবা রূপান্তরণ বিন্দু। ওকে, বি এর পরে যদি আমি আরো হিট দিতে থাকি, তাহলে সিতে যে মনোক্লিনিক সালফারটা গলে যাচ্ছে, গলে সেটা কি হয়ে যাচ্ছে, তরল সালফারে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমি সি কে বলতে পারবো গলনাঙ্ক, বা এই বিন্দুটাকে বলতে পারি আমরা যে বিগলন হচ্ছে, এইখানে বিগলন হচ্ছে, তাই এই বিন্দুটাকে বলছি গলনাঙ্ক। আচ্ছা, তারপরে সেটা তরলে রূপান্তরিত হচ্ছে। আবার সেইটাকেই যদি চাপের এগেইনস্টে নেই আমরা, তাহলে দেখো এই পাশে বাষ্পে রূপান্তরিত হচ্ছে, তাই না? তার মানে আমি ফেজ ডায়াগ্রামটাতে আমার ওয়াই অ্যাক্সিসটা আরেকটু হাইট বাড়ানো উচিত ছিল। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা তিনটা ফেজ দেখতে পাচ্ছি বেসিক্যালি, কঠিন, তরল, বাষ্প। তবুও মাঝখানে আরেকটা দেখতে পাচ্ছি কঠিন রম্বিক, আরেকটা হচ্ছে কঠিন শব্দটা যোগ করে দিই তাহলে তোমাদের জন্য কনফিউশন থাকবে না, কঠিন মনোক্লিনিক। দুটো আমরা ফেজ দেখতে পাচ্ছি কঠিন অবস্থার মধ্যে। আচ্ছা, এখন তাহলে আমরা এই ওভারঅল যে পয়েন্টগুলো পেলাম, এদের সবাইকে যদি জয়েন্ট করে আমি যে রেখাটা পাচ্ছি, দেখো এ বি সি ডি একটা রেখা পাচ্ছি এভাবে, তারপরে এফ বিন্দুটায় যাচ্ছে, জিতে যাচ্ছে। আমি যদি সব বি আর সি এর সাথে তাদেরকে কানেক্ট করি এবং এক্সটেন্ড করি, জিতে যাই, তাহলে এইরকম একটি চিত্র আমরা দেখতে পাই। চিত্রটা দেখার পর এখান থেকে আমরা এর সাম্যাবস্থার সালফারের দশা সাম্যাবস্থার কি ব্যাখ্যা করতে পারি, কতগুলো লাইন পাবো আমরা, কতগুলো ক্ষেত্র পাবো, কতগুলো ত্রৈধ বিন্দু পাবো, সেই ব্যাখ্যাটা আমরা এখন করবো। আমরা এর আগে পানির ফেজ ডায়াগ্রাম নিয়ে ক্লাস করেছি। পানির ফেজ ডায়াগ্রাম তোমরা আই গেস ফার্স্ট ইয়ারেও পড়েছো, তবুও সেকেন্ড ইয়ারে যখন পানির ফেজ ডায়াগ্রাম করেছি, আমি একটা চিত্র করে দেখিয়েছিলাম, দশা চিত্র, তার মধ্যে একটা ত্রৈধ বিন্দু ছিল। এরকম পানিটা একটু ডিফারেন্ট, ছোট করে এঁকে দিচ্ছি আমি এখানে, এরকম একটা ছিল পানিটা, রাইট? আচ্ছা, সেরকমই আমরা আজকে করছি এটা সালফারেরটা। তাহলে এক্ষেত্রে আমি মোট কয়টি রেখা পাই, কয়টি ক্ষেত্র পাই? দেখো, প্রথমত রেখা পাচ্ছি আমি এ বি, বিসি, সিডি। রেখাগুলো কিছু মেনশন করি, এ বি, বিসি, সিডি, তারপরে বিএফ, সিএফ, এফজি। আর কি কোনো রেখা পাচ্ছি? এই হচ্ছে আমাদের রেখাগুলো, শুধুমাত্র লাইনস গুলো হচ্ছে আমার এগুলো। এবার যদি বলি আমরা ক্ষেত্র, তাহলে ক্ষেত্রের জন্য আমরা কি কি পাচ্ছি দেখো, একটা হচ্ছে এ বি সি ডি ক্ষেত্র, এই পাশে কঠিন তরল, এই পাশে বাষ্প, সুতরাং এটাকে আমি একটা ক্ষেত্র বলতে পারি, এ বি সি ডি ক্ষেত্র। তাহলে ক্ষেত্রগুলো নাম আমি একটু নিচে লিখছি, দেখো এ বি সি ডি একটা ক্ষেত্র। দেন আরেকটা ক্ষেত্র কি পাচ্ছি আমরা, এই ক্ষেত্রটা পাচ্ছি, দেখো ডি, এই যে ডি সি এফ জি, ডি সি এফ জি, সেকেন্ড আমরা আরেকটা ক্ষেত্র পেলাম। তারপর আমরা আরেকটা ক্ষেত্র পাচ্ছি, দেখো এ বি এফ জি, এই অংশটাকেও একটা ক্ষেত্র পাচ্ছি, রম্বিকের, কঠিন রম্বিকের একটা ক্ষেত্র, এ বি এফ জি। দা লাস্ট বলতে পারি আমরা, দেখো ঠিক মিডলে যেটা আছে বি সি এফ, বি সি এফ। মোট 4টি ক্ষেত্র পেলাম আমরা এবং 6টি রেখা পেলাম। আমাদের প্রশ্নটা কিভাবে আসে, সালফারের দশা সাম্যাবস্থা ব্যাখ্যা করো, বা সালফারের দশা সাম্যাবস্থার চিত্র ব্যাখ্যা করো, এক্সপ্লেইন দ্য টার্মস ইন দ্য ফেজ ইকুইলিব্রিয়াম অফ সালফার।
এরকম একটা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? তাহলে আমাদের 6টা লাইন্স পাবো, 4টা ক্ষেত্র পাবো, রাইট? এরপরে আছে আমাদের দেখো বিন্দু, ত্রৈধ বিন্দু, যেখানে সবগুলোকে কানেক্ট করে কঠিন তরল বায়বীয় তিনটাকে, ওই বিন্দুটির তিন পাশে কঠিন তরল বায়বীয় তিনটি অবস্থায় দশায় থাকবে। যেমন বি বিন্দুটার এক পাশে আছে বাষ্প, মানে 3 দিকে 3 দশা থাকতে হবে, কথা হচ্ছে 3 দিকে 3টা দশা। একদিকে আছে বাষ্প, একদিকে আছে কঠিন মনোক্লিনিক, একদিকে কঠিন রম্বিক। তার মানে বি বিন্দুটাকে আমি বলতে পারি একটা ত্রৈধ বিন্দু। আবার সি বিন্দুটাতে দেখি যে এক পাশে তরল, এক পাশে বাষ্প, আর এক পাশে কঠিন মনোক্লিনিক, 3 রকমের দশা, সুতরাং সি পয়েন্টটাকে আমরা বলতে পারি একটা ত্রৈধ বিন্দু। আবার যদি আমরা এফ পয়েন্টে যাই, এফ বিন্দুটাতে যাই, এফ বিন্দুটির এক পাশে তরল, এই পাশে কঠিন রম্বিক, এই পাশে কঠিন মনোক্লিনিক, তার মানে আমরা 3টি ত্রৈধ বিন্দু পাচ্ছি। তাহলে ত্রৈধ বিন্দু কি কি? বি, সি, এফ। দেখো আমি মোট কতগুলো লাইন্স পাবো, কতগুলো ত্রৈধ বিন্দু পাবো এবং কতগুলো ক্ষেত্র পাবো, সেই টোটালটা আগে লিখে নিয়েছি তোমাদের বুঝার সুবিধার্থে। তোমরা পরীক্ষায় এভাবে মেনশন করবে না, ইটস জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে কি হচ্ছে এখানে। তাহলে আমরা এবার এই লাইন্সগুলোর ব্যাখ্যায় চলে যাই। সেই ক্ষেত্রে আমরা এই লেখাগুলো একটু মুছে দিই। যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক নোট, প্লিজ লিখে নাও, যার যা লেখার আছে প্লিজ লিখে নাও। আমি ঠিক 30 সেকেন্ড পরে এটাকে রিমুভ করে দিব, নতুন একটা শুরু করছি। ওকে, পারভেজ মোশাররফ মেনশন করে দিয়েছে, ক্লাসের দেখা যাচ্ছে ক্লিয়ারলি এবং শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা তাহলে এই নামগুলো একটু বুঝে দিচ্ছি, কেননা ব্যাখ্যার জন্য আমাদের স্পেসটা লাগবে। আচ্ছা, এবার দেখি কি প্রত্যেকটা লাইনে আমরা কি বলতে পারি, প্রত্যেকটা লাইনকে কি হিসাবে আমরা বলতে পারি। যেমন এবি লাইনটাকে কি বলা যায়? এবিতে কি হচ্ছে দেখো তো, এবি এর এক পাশে আছে কঠিন রম্বিক সালফার, আর এক পাশে আছে বাষ্পীয় সালফার। তার মানে কঠিন থেকে কিসে পরিণত হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে। কঠিন থেকে বাষ্পে যাওয়া এই পদ্ধতিটাকে আমরা কি বলি? ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। তাহলে এই লাইনটা আমরা কি বলতে পারবো? রম্বিক সালফারের ঊর্ধ্বপাতন রেখা। রম্বিক সালফারের ঊর্ধ্বপাতন রেখা, যেখানে রম্বিক সালফারটা কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হচ্ছে। এবি লাইন দ্বারা বুঝাচ্ছি রম্বিক সালফারের ঊর্ধ্বপাতন রেখা। এই ঊর্ধ্বপাতন রেখায় কয়টি আমাদের ফেজ রুল অনুযায়ী আমরা কি জানি? এফ ইকুয়ালস টু কি? আমাদের ফেজ রুল অনুযায়ী ছিল এফ ইকুয়ালস টু সি মাইনাস পি প্লাস 2। তাহলে এক্ষেত্রে আমার সি বলতে কি বুঝেছি আমি? কম্পোনেন্ট। কম্পোনেন্ট কয়টা? আমার একটাই কিন্তু, কে? রম্বিক সালফার এক্ষেত্রে। আচ্ছা, তাহলে 1 ফেজ কয়টা হচ্ছে? দেখো ফেজ কিন্তু দুটো, একটা হচ্ছে কঠিন রম্বিক আর একটা হচ্ছে বাষ্পীয় রম্বিক। তাহলে ফেজ কয়টা? দুটো। 1 minus 2 plus 2 equals to 1, রাইট? তাহলে এটাকে আমরা বলছি এক স্বতন্ত্র মাত্রা বিশিষ্ট দশাবস্থা, একক স্বতন্ত্র মাত্রা। এক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম বলতে কত বুঝাচ্ছি? 1। তাহলে এইভাবে আমরা যে কোনো একটা রেখার ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করতে পারি। আমরা এটা কোনটার জন্য করলাম? এটা আমরা করলাম এবি এর জন্য। ফর এবি, এবি লাইনের জন্য আমরা তার ডিগ্রি অফ ফ্রিডমটাকে ক্যালকুলেট করলাম। আর এবি লাইনটাকে আমরা কি বলছি? রম্বিক সালফারের ঊর্ধ্বপাতন রেখা। এবার সিমিলারলি যদি আমি বিসি এর জন্য যাই, দেখো বিসি এর জন্য গেলেও এক্ষেত্রে কঠিন মনোক্লিনিক আছে, এই পাশে আছে বাষ্পীয়। তার মানে কি বলতে পারছি? কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হচ্ছে, তার মানে এই লাইনটা আমার আবারও সেই ঊর্ধ্বপাতন রেখা। এক্সকিউজ মি, ঊর্ধ্বপাতন রেখা কোন সেন্সে? কঠিন মনোক্লিনিক থেকে কঠিন মনোক্লিনিক থেকে বাষ্পীয় সালফারে রূপান্তরিত হচ্ছে, তাই আমরা বলছি ঊর্ধ্বপাতন রেখা। তার মানে এই রেখাটাকে বলছি আমরা মনোক্লিনিক সালফারের ঊর্ধ্বপাতন। আগে এটা ছিল রম্বিকের, পরেরটা মনোক্লিনিকের। এটার জন্য ক্যালকুলেশন উইল বি সেম।
এবার আমরা যদি সিডির জন্য যাই, দেখো সিডিতে কি আছে, এক পাশে তরল এক পাশে বাষ্প। তরল থেকে বাষ্প যাওয়া মানে কি? স্ফুটনাঙ্ক বা বাষ্পীকরণ, তাই না? তরল থেকে বাষ্পে, তার মানে এই রেখাটাকে আমরা বলতে পারবো, সিডি রেখাটাকে আমরা বলতে পারি বাষ্পচাপ রেখা। এক্ষেত্রে বাষ্পের একটা চাপ তৈরি হবে, বাষ্পচাপ রেখা। ওকে, এবার আমরা আরো কিছু লাইনে যাই, যেমন বিএফ লাইনটাকে যদি বলি, বিএফ লাইনের এক পাশে কি আছে দেখো, কঠিন রম্বিক, আর এক পাশে আছে কঠিন মনোক্লিনিক। এক্ষেত্রে স্বতন্ত্র মাত্রাটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি? এই ক্ষেত্রে আমরা কঠিন রম্বিক থেকে কঠিন মনোক্লিনিকে কনভার্ট হচ্ছি, তার মানে এটা একটা কনভার্সন বা ট্রান্সফরমেশন। সেজন্য আমরা এই বিএফ রেখাটাকে বলছি রূপান্তরণ রেখা বা ট্রান্সফরমেশন লাইন। ওকে, বিএফ রেখা। আচ্ছা, তাহলে বিএফ লাইনটাকে আমরা বলছি ট্রান্সফরমেশন লাইন, রম্বিক সালফার টু মনোক্লিনিক সালফার। এই ক্ষেত্রেও ডিগ্রি অফ ফ্রিডম কি হবে দেখো, ফেজ কিন্তু দুটো, কম্পোনেন্ট একটা, ডিগ্রি অফ ফ্রিডম উইল বি 1। আচ্ছা, এরপরে যাই, আমি এটা কিন্তু এবি রেখার জন্য দেখালেও প্রত্যেকটা ক্যালকুলেশনই সেম হচ্ছে, আমি জাস্ট মুখে এক্সপ্লেইন করছি, বলছি তোমাদেরকে চিত্র দেখিয়ে, আর ক্যালকুলেশনটাকে এই একই বেসিসে হবে। ক্ষেত্রের জন্য যে আবার আলাদা হয়ে যাচ্ছে, রেখাগুলোর জন্য ক্যালকুলেশন উইল বি দ্য সেম ফর দ্য টোটাল ফেজ ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এবার আমরা বিএফ রেখার জন্য একটু ক্যালকুলেট করি, একপাশে রম্বিক একপাশে মনোক্লিনিক, সুতরাং এই রেখার নাম হচ্ছে রূপান্তরণ রেখা। এবার দেখো একটু সিএফ রেখাটা কি আছে, তরল আর কঠিন, রাইট? কঠিন থেকে তরল হওয়া। আচ্ছা, কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন, আমরা এটাকে কি বলবো? বিগলন রেখা। মানে এটা গলে যাচ্ছে, এই পয়েন্টে যে গলে যাচ্ছে, এই বি তে কঠিন রম্বিক থেকে কঠিন মনোক্লিনিক হয়, আর সি তে কঠিন মনোক্লিনিক থেকে তরল সালফার হয়। তার মানে সি পয়েন্টটা হচ্ছে আমার এর গলনাঙ্ক, এই পয়েন্টে সে দ্রবীভূত হয়ে যাচ্ছে, দ্রবীভূত না, সরি কথাটা দ্রবীভূত হবে না, সো I'm calling it গলনাঙ্ক। তো তাহলে সি থেকে এই লাইনটাকে আমরা বলতে পারি, সিএফ লাইনটা বোঝাচ্ছে একপাশে তরল একপাশে কঠিন, সুতরাং আমরা এই সিএফ লাইনটাকে বলতে পারি হিমাঙ্ক রেখা, যেখানে তরল থেকে কঠিনে কনভার্ট করা যাবে, কঠিন থেকে তরলে রূপান্তরিত হচ্ছে, রাইট? গলনাঙ্ক রেখা ছিল, আচ্ছা আমরা গলনাঙ্ক রেখা বলতে পারি এটাকে, সরি সিএফটাকে আমরা গলনাঙ্ক রেখা বলতে পারি, হিমাঙ্ক রেখা দরকার নেই আমাদের। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের এফজি। এফজি তে কি হচ্ছে দেখো, এফজি এর এক পাশে আছে তরল আর এক পাশে আছে কঠিন, এইটাকে আমরা বলছি এই রেখাটা ছিল আমার মনোক্লিনিকের জন্য গলনাঙ্ক রেখা, আর এফজিটাকে বলছি আমরা রম্বিকের জন্য, রাইট? তাহলে এফজিটাকে বলতে পারি তরল থেকে কঠিনে যাচ্ছে, সুতরাং এটাকে বলতে পারি আমরা হিমাঙ্ক রেখা। এভাবে আমরা 6টা রেখা পেলাম। এবির জন্য পেলাম রূপান্তরণ রেখা, বিসি এর জন্য পেলাম, বিসি এর জন্য কি পেলাম, এবি এর জন্য পেলাম কঠিন মনোক্লিনিক থেকে, সরি আবার বলছি, এবি এর জন্য পেলাম রম্বিকের ঊর্ধ্বপাতন, বিসি এর জন্য পেলাম মনোক্লিনিকের ঊর্ধ্বপাতন, সিডি এর জন্য পেলাম বাষ্পচাপ রেখা, তারপরে কি পেলাম, বিএফ এর জন্য পেলাম রূপান্তরণ, সিএফ এর জন্য পেলাম গলনাঙ্ক রেখা, এফজি এর জন্য পেলাম হিমাঙ্ক রেখা। তাহলে আমাদের 6টা রেখার ক্লিয়ারলি বলে ফেলেছি আমরা, প্রত্যেকের জন্য স্বতন্ত্র মাত্রা এক কিভাবে নির্ণয় হয় একটা ক্যালকুলেশন আমি দেখিয়ে দিয়েছি। 6 জনের জন্যই আমরা ঠিক একই ক্যালকুলেশন পাবো, 6টা রেখার জন্যই একই রকম ক্যালকুলেশন হবে। তাহলে আমরা এটা ক্লিয়ার করে দিই, এরপরে চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে আমরা 4টা ক্ষেত্রর বর্ণনা করব। 4টা ক্ষেত্র, 4টা ক্ষেত্র কি কি ছিল আমার, এ বি সি ডি, আরটা ছিল এ বি এফ জি, আরটা ছিল ডি সি এফ জি এন্ড বি সি এফ। প্রথমে আমরা এ বি সি ডি এর জন্য দেখি, 4টি ক্ষেত্রের মধ্যে প্রথম ক্ষেত্র হচ্ছে এ বি সি ডি। এ বি সি ডির জন্য আমার সূত্রটা কি, একই সূত্র, সি মাইনাস পি প্লাস 2। তাহলে এক্ষেত্রে সি কয়টি, কম্পোনেন্ট কয়টি, দেখো কম্পোনেন্ট কিন্তু এখনো ঠিক একই রকম আছে, কিন্তু পার্থক্যটা কি, ফেজ। ফেজের বেলায় কিন্তু আমরা এখানে দেখছি এই পুরো রেখাটা জুড়ে একই ফেজ দেখতে পাচ্ছি, তার মানে এটা বলতে পারি আমরা 1 minus 1 plus 2 equals to 2। তাহলে এটা দ্বি-স্বাতন্ত্র মাত্রা বিশিষ্ট একটি ক্ষেত্র। এই ক্ষেত্রে স্বাতন্ত্র মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2। আচ্ছা, ডিগ্রি অফ ফ্রিডম যেহেতু আমাদের একটা ক্ষেত্রের জন্য 2 আমরা ক্যালকুলেট করলাম, সিমিলারলি আমরা নেক্সট ক্ষেত্রটাকে ক্যালকুলেট করি। নেক্সট ক্ষেত্রটা কি আমরা ধরতে পারি, এ বি এফ জি। ওকে, এ
এফজির জন্য যদি আমরা ক্যালকুলেট করি ঠিক রেখার মতোই সিমিলারলি এই ক্ষেত্রেও আমার স্বাতন্ত্র মাত্রা আসবে 2, অর্থাৎ ডিগ্রাম ফ্রিডম উইল বি ক্যালকুলেটেড অ্যাজ 2 বা দ্বি স্বাতন্ত্র মাত্রা বিশিষ্ট ক্ষেত্রচিত্র আমরা এটা বলতে পারবো। সিমিলারলি আরেকটা আছে আমাদের ডিসিএফজি। এই ক্ষেত্রে দুটো দশা কি কি দেখতে পাচ্ছি আমরা? এইটুকু ক্ষেত্রের মধ্যে শুধুমাত্রই তো তরল উপস্থিত, রাইট? তোমাদের কাছে কোয়েশ্চেন থাকতে পারে ম্যাডাম এখানে ফেজ কেন 1? দেখো এই ক্ষেত্রটা দেখো ডিসিএফজি, এর মধ্যে কি আছে? অনলি তরল। সুতরাং আর কার তরল আছে? সালফারের। তার মানে কম্পোনেন্ট 1 ফেজ 1, তাহলে আলটিমেটলি F equals to 2 বের হবে। এবার চলে যাই আমরা বিসিএফ এর ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট লাগতে পারে, যেহেতু বাকিগুলো 4টা লেটার দিয়ে আমরা একটা ক্ষেত্রকে মিন করেছি, এই ক্ষেত্রে আমরা ছোট একটা ক্ষেত্র মিন করছি, কারণ এটা কি হয়েছিল? কঠিন রম্বিক থেকে কঠিন মনোক্লিনিক। তাহলে এই ক্ষেত্রটুকুর মধ্যে কে উপস্থিত আছে? অনলি কঠিন মনোক্লিনিক সালফার। তাই এটাকে বলছি আমরা এই বিসিএফ ক্ষেত্রের জন্য কম্পোনেন্ট 1 ফেজ 1, তাহলে স্বাতন্ত্র মাত্রা 2। এভাবেই আমরা 4টি ক্ষেত্রের জন্য স্বাতন্ত্র মাত্রা ব্যাখ্যা করতে পারি। আর ব্যাখ্যা করতে পারি 4টি ক্ষেত্র, তাছাড়া আছে আমাদের 6টি লাইন। এই দুটোর জন্য আমরা স্বাতন্ত্র মাত্রা ব্যাখ্যা করছি। এছাড়াও আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ত্রৈধবিন্দুগুলা। 3টা ত্রৈধবিন্দু আমরা দেখতে পাচ্ছি বি, সি, এফ। 3টি ত্রৈধবিন্দুতে অ্যাকচুয়ালি কি ঘটছে দেখো। বি পয়েন্টটাকে যদি আমরা একটু খেয়াল করি, দেখো বি এর এক পাশে আছে রম্বিক সালফার, মনোক্লিনিক সালফার, আর এক পাশে মনোক্লিনিক সালফার, আর নিচের দিকে আছে দেখো বাষ্প সালফার। তার মানে এক্ষেত্রে এই বিন্দুতে 3টা দশা সহ এরা অবস্থান করছে, রাইট? তাহলে এই বিন্দুটা হচ্ছে রূপান্তরণ তাপমাত্রা প্রকাশ করে, বি বিন্দুটা রূপান্তরণ তাপমাত্রা প্রকাশ করে, তাই এটা একটা ত্রৈধ বিন্দু। সিমিলারলি সি বিন্দুতে যে গলনাঙ্ক সি বিন্দুটাকে আমরা বলছি গলনাঙ্ক, এর এক পাশে কঠিন মনোক্লিনিক, এক পাশে তরল সালফার, আর এক পাশে বাষ্পীয় সালফার। তাহলে সেই হিসাবে আমার সি বিন্দুটিও একটি ত্রৈধ বিন্দু। বাকি থাকে আমাদের এফ বিন্দুটি। এফ বিন্দুটিকে দেখো বিএফ আর সিএফ এই দুটো লাইন মিলে আমার এফ বিন্দুটাকে কানেক্ট করছে। এক পাশে আছে তরল সালফার, এক পাশে আছে কঠিন মনোক্লিনিক, আর এক পাশে আছে কঠিন রম্বিক সালফার। এইভাবে 3টি দশা এই বিন্দুতে মিলিত হয়েছে বলেই এফ কে বলছি আমরা ত্রৈধ বিন্দু। এইভাবে আমরা 3টা ত্রৈধ বিন্দুর ক্যালকুলেশন যদি করি যে অ্যাকচুয়ালি কি হয় ত্রৈধ বিন্দুতে, অ্যাকচুয়ালি এফ এর মানটা কি হবে? ত্রৈধ বিন্দুতে এফ এর মানটা 0 চলে আসবে। কিভাবে 0 চলে আসবে আমরা একটু দেখি। কম্পোনেন্ট তো আমার একটাই, 3 রকম ফেজ আছে, তার মানে -3 + 2 = a big 0। তাহলে এইভাবে আমরা ত্রৈধ বিন্দুর জন্য দশার ডিগ্রি অফ ফ্রিডমটা ক্যালকুলেট করতে পারি। তাহলে আমরা সালফারের যদি দশা সাম্যাবস্থা ব্যাখ্যা করি কি বলতে পারি? 6টা লাইনকে ব্যাখ্যা করব, 4টি ক্ষেত্রকে ব্যাখ্যা করব, আর 3টি ত্রৈধ বিন্দুকে ব্যাখ্যা করব, বাস এনাফ। এটাই হচ্ছে আমাদের সালফারের দশা সাম্যাবস্থা চিত্র এবং তার পূর্ণ ব্যাখ্যা। আশা করি যাদের যা নোটস করার ছিল তারা সেটা তুলে নিয়েছো। এবার আমি আমার সেকেন্ড টপিকে চলে যাই। সেকেন্ড টপিক ছিল আমার ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। আচ্ছা, বিগত ক্লাসে আমরা ক্লসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশনটা একটু ডিসকাস করেছিলাম, তো সেটাই আমরা আবার আজকে শুরু করি, কারণ আমাদের ওই দিনের ক্লিয়ারলি আমরা দেখতে পাইনি ডিউ টু সাম টেকনিক্যাল এরর্স। তো ক্লসিয়াস-ক্ল্যাপেরন সমীকরণটা অ্যাকচুয়ালি কিসের জন্য, কি কাজে ব্যবহার হবে? ক্লসিয়াস-ক্ল্যাপেরন সমীকরণ ব্যবহার করার আগে আমাদের কয়েকটা জিনিস একটু জেনে নেওয়া উচিত। দুইটা ফেজ মিলে যখন সাম্যাবস্থা ক্রিয়েট করে, দুটো ফেজ, সেক্ষেত্রে কিছু শর্তাবলী থাকে। তারা সাম্যাবস্থা যে ক্রিয়েট করলো দুরকম দশা মিলে, সেটাতে কি শর্তাবলী পূরণ করতে হবে? নাম্বার 1, এটা একটা অবশ্যই আবদ্ধ পাত্রে হতে হবে এবং এটার ভরটা স্থির হতে হবে। নাম্বার 2, এটার তাপমাত্রা বাহ্যিক চাপ দুটোই স্থির হতে হবে।
তাহলে টেম্পারেচারটাও ফিক্স থাকতে হবে, আর বাইরে থেকে যে চাপটা প্রয়োগ করা হবে সেই চাপটাও তার স্থির থাকতে হবে। নাম্বার 3, এই সিস্টেমটা একটা নতুন সাম্য অবস্থা, একটা নিউ ইকুইলিব্রিয়াম সেট আপ করবে। অ্যান্ড নাম্বার এই তিনটাই শর্তাবলী, যে দুটো ফেজের ক্ষেত্রে সাম্যাবস্থা যখন ক্রিয়েট হয় তখন কি কি শর্ত পূরণ করতে হয়, এর উপর ভিত্তি করেই আমরা আজকের ক্লাপেরান সমীকরণটা করবো। যেমন একটা কম্পোনেন্ট নিলাম, সে দুটো ফেজের মধ্যে আছে, এবং সেই ফেজ দুটো একে অন্যের সাথে সাম্যাবস্থায় আছে। একটা পাত্রের মধ্যে নিলাম আমরা, সেখানে এটা একটা কভার করে দিয়েছি আমরা, দেখা যাচ্ছে এখানে একটা ফেজ এ আর একইভাবে ফেজ বি আছে, এবং এরা পরস্পর সাম্যাবস্থায় আছে। সেই ক্ষেত্রে আমরা যে সমীকরণটা উপপাদন করব সেটা হচ্ছে আমার ক্লাউসিয়াস-ক্লাপেরান সমীকরণ। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা এই চিত্রটা মুছে দিই, আমরা একটু জাস্ট চিত্র সহই বুঝি। মনে করি আমরা এরা সাম্যাবস্থায় আছে, অর্থাৎ ফেজ এ is equilibrium with phase B. ফেজ এ আর বি যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে মানে আমরা কি বলতে পারি যে থার্মোডাইনামিক্সের প্রথম চ্যাপ্টার থেকে আমরা যে তথ্যগুলো কালেক্ট করেছিলাম, যে স্থির তাপমাত্রায় চাপে কোনো পদার্থের দুটা যদি সাম্যাবস্থা থাকে, দুটি দশায় যদি সমপরিমাণ মুক্ত শক্তি থাকবে, অর্থাৎ যদি দুটো ফেজ সাম্যাবস্থায় থাকে স্থির চাপ ও তাপমাত্রায়, তাদের মধ্যে দুটো ফেজের মধ্যেই মুক্ত শক্তির পরিমাণটা সমান হবে। অর্থাৎ যদি এর জন্য মুক্ত শক্তি হয় GA, তাহলে এর জন্য মুক্ত শক্তি হবে সমান হবে, এক্ষেত্রে আর সাম্যাবস্থা ছিল না, GB। আমরা এই কথাটা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম যে মুক্ত শক্তির পরিমাণটা সেক্ষেত্রে সমান হবে। এখন যে টেম্পারেচারটা আছে, ধরো টেম্পারেচার আছে T এবং প্রেসার আছে P, আমি টেম্পারেচারটাকে বাড়িয়ে বানাবো T প্লাস DT, আর প্রেসারটাকে বাড়িয়ে P প্লাস DP। আচ্ছা, যদি টেম্পারেচারটাকে T প্লাস DT ইনক্রিজ করা হয়, অটোমেটিক্যালি প্রেসার উইল বি ইনক্রিজ টু P প্লাস DP, তখন মুক্ত শক্তিটাও চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, G প্লাস DG হয়ে যাবে। টেম্পারেচার DT পরিমাণ বাড়ালে প্রেসারও P প্লাস DP তে চলে যাচ্ছে, তখন মুক্ত শক্তি অটোমেটিক্যালি G প্লাস DG হয়ে যাচ্ছে। এখন এই অবস্থায় আমরা যদি দুটো দশা A আর B এর দুজনের জন্য চিন্তা করি, তাহলে ক্যালকুলেশনটা কেমন দাঁড়াবে, চিত্রটা আমি মুছে দিচ্ছি জাস্ট টু ইউজ দ্য স্পেস। তাহলে আমরা বলতে পারি GA plus DGA equals to GB plus DGB, রাইট? যদি এটা বলতে পারি, একটু আগে আমরা কি বলেছি যে GA equals to GB, GA equals to GB যদি হয়ে থাকে, সুতরাং DGA equals to DGB, এটা বলা যায়। আবার মুক্ত শক্তির সমীকরণ আমরা কি জানি, G equals to H minus TS, H equals to কি, U plus PV minus TS। এখন যদি আমি সবগুলোকে ডিফারেন্সিয়েশন করি বা ব্যবকলন করি, তাহলে কি হবে, DG equals to DU plus PDV plus VDP minus TDS minus SDT, রাইট? আচ্ছা, U plus PV, DU plus PV, PDV plus VDP। আচ্ছা, এর মধ্যে থেকে কিছু কি কানেক্ট করা যায় কিনা একটু মনে করে দেখো তো, যে DU plus PDV কে আমরা কি বলতে পারি, তার তাপ শক্তি, বা DQ plus VDP minus TDS minus SDT, রাইট? আচ্ছা, যদি এটা বলতে পারি, তাহলে আবার একটু দেখো ডিকিউটা কি ছিল, আর TDS SDT এর মধ্যে কোনো কানেকশন করা যায় কিনা, এগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারে
করেছি, এইটা এই প্যারাটুকু, এই ক্যালকুলেশন পার্টটুকু আমাদের থার্মোডাইনামিক্সের গিভস হেলমোল্টজ ইকুয়েশন যখন আমরা করেছি তখন আমাদেরকে এই ক্যালকুলেশন পার্টটুকু করতে হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই টিডিএসটাকে আবার বলা যায় ডিকিউ, অর্থাৎ টিডিএস কে যদি আমি ডিকিউ জেনে থাকি তাহলে এইটা ইকুয়ালস টু মাইনাস ডিকিউ, যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং এই ডিকিউ ডিকিউ বাদ চলে যাবে, থাকলো কে ভিডিপি আর এসডিটি। ওকে, আমরা এখান থেকে সোজা লাইনটিকে এখানে নিয়ে যাই, ইকুয়ালস টু ভিডিপি মাইনাস এসডিটি। আচ্ছা, এবার একটু দেখি এসডিটিটা কি ছিল ভিডিপি আর এসডিটির মধ্যে। আচ্ছা, এর পরের লাইনে যে আমরা এটা করি তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি যে ডিজি ইকুয়ালস টু ভিডিপি মাইনাস এসডিটি। অতএব ডিজিএ ইকুয়ালস টু ভিএডিপি মাইনাস এসএ ডিটি and DGB VB DP minus SB DT হলো। তাহলে DGA minus DGB, যেহেতু আমরা কি জানি DGA equals to DGB, একটু আগে আমরা এটা প্রুফ করেছি, যেহেতু এইটা equals to এইটা সুতরাং এইটা equals to এইটা, রাইট? তাহলে এই সমীকরণটা equals to এই সমীকরণ, অর্থাৎ VA dp SAD minus SADT equals to VB dp minus SB dt লিখতে পারি আমরা। তাহলে v এর টার্মস গুলোকে একদিকে নিয়ে আসি, VB minus VA into dp equals to SB VB minus VA। হ্যাঁ, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আই ডোন্ট থিংক কোনো কনফিউশন থাকার কথা, তারপরেও থাকলে ইউ ক্যান সে। আচ্ছা, তাহলে অর ডিপি বাই ডিটি যদি আমরা বলি তাহলে এসবি মাইনাস এস এ বাই ভিবি মাইনাস ভিএ। এসবি মাইনাস এস এ কে বলা যাবে ডেল্টা এস বাই ভিবি মাইনাস ভিএ। আবার আমরা কি জানি এনথালপির ক্ষেত্রে ডেল্টা এইচ ইকুয়ালস টু delta S equals to entropy and enthalpy delta H by T। তাহলে delta S equals to বলা যাবে delta H divided by T into VB minus VA। এই সমীকরণটাকে আমরা বলছি ক্লাউসিয়াস-ক্ল্যাপেরন ইকুয়েশন। আলটিমেটলি এটাকে বলছি আমরা Clausius-Clapeyron equation, dp by dt equals to delta H by T into VB minus VA। এই সমীকরণের প্রয়োগটা কোথায়, এটা কোথায় ব্যবহার করা যায়? যে কোনো বস্তুর দশার সুপ্ত তাপ নির্ণয় ব্যবহার করা যায়। আরেকটা হচ্ছে বাষ্পীভবনের মোলার এনথালপি। দেখো এই যে মোলার এনথালপি ক্যালকুলেট করতে লাগে, আর যে কোনো সুপ্ত তাপ নির্ণয় করতে আমাদের এই সমীকরণটার ব্যবহার হয়। এভাবে আমরা Clausius-Clapeyron ইকুয়েশনটাকে উপপাদন করলাম। আশা করি এটা তোমাদের আর কোনো কনফিউশন নেই। কনফিউশন ছিল বলেই আই রিপিটেড, স্টিল কনফিউশন থাকলে আমি আবার রিপিট করব, বাট আমাকে একটু কনফার্ম করলে ভালো হয় যে এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ওকে, কারো লেখা বাকি থাকলে একটু লিখে নাও। I will wait 30 seconds. আই থিঙ্ক যার যা কপি করা ছিল হয়েছে, তাহলে আমি একটু এটা রিমুভ করে দিই।
এটা হয়ে গেলে আমরা আমাদের আজকের লাস্ট টপিকে চলে যাই, কলিগেটিভ প্রপার্টিজ। কলিগেটিভ প্রপার্টিজ কি জিনিস? কলিগেটিভ প্রপার্টিজ একটা সুন্দর একটা ডেফিনেশন আছে, আমি ডেফিনেশনটা বলছি, সবাই শুনো। Those properties of a solution which depends on the number of the atoms present in it, not on the nature of the atoms. মানে কি, কলিগেটিভ প্রপার্টিজ সেই বৈশিষ্ট্যগুলো যেগুলো ওই দ্রবণে উপস্থিত কত সংখ্যক অণু পরমাণু আয়ন আছে তার উপর ডিপেন্ড করবে, তাদের তাদের নেচার বা তারা কেমন প্রকৃতি সেটার উপর ডিপেন্ড করবে না, বা তাদের স্ট্রাকচারটা কেমন সেটার উপর ডিপেন্ড করবে না। কলিগেটিভ প্রপার্টি তাহলে কার উপর ডিপেন্ড করবে? যা একটা দ্রবণের মধ্যে কত সংখ্যক অণু পরমাণু আয়ন আছে সেই সংখ্যাটার উপর ডিপেন্ড করবে। এই জন্য আমরা বলছি কলিগেটিভস। কলিগেটিভস মিন্স অ্যাকুমুলেশন, এক ধরনের জমাটবদ্ধ, সারিবদ্ধ, এই ব্যাপারটাকে কলিগেটিভ টার্মটা মিন করে, ইন্ডিকেট করে। আচ্ছা, এই কলিগেটিভ প্রপার্টি আমরা 4টা দেখতে পাবো। নাম্বার 1, বাষ্পচাপের অবনমন। নাম্বার 2, স্ফুটনাঙ্কের উন্নয়ন। নাম্বার 3, হিমাঙ্কের অবনমন। নাম্বার 4, অসমোটিক প্রেসার। 4টা কলিগেটিভ প্রপার্টিজ আমরা দেখতে পাবো। লোয়ারিং অফ ভেপার প্রেসার, বাষ্পচাপে অবনমন। তারপরে আছে আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন, সেটাকে বলছি আমরা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, স্ফুটনাঙ্কের উন্নয়ন। নাম্বার 3 বলছি আমরা হিমাঙ্কের অবনমন, সেটাকে বলছি আমরা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। And the last, অসমোটিক প্রেসার। এই হচ্ছে আমাদের 4টি কলিগেটিভ প্রপার্টিজ। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ইজ দিস ওয়ান। অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি মৌলিক। কেন বলছি মৌলিক? যখন কোনো একটা দ্রবণ আছে তার মধ্যে আমরা কোনো অনুদ্বায়ী দ্রব যোগ করলাম, দ্রব যোগ করলে সেক্ষেত্রে কি পরিবর্তনটা হবে? দ্রব যোগ করার ফলে সেটা আগে যে টেম্পারেচারে বয়েল হচ্ছিল তার চেয়ে কম টেম্পারেচারে বয়েল হচ্ছে। তার মানে তার যে পরিমাণ বাষ্প উৎপন্ন হচ্ছিল, যে বাষ্পটা হচ্ছিল, যে বাষ্পের চাপটা তৈরি হচ্ছিল, সেই চাপটা আলটিমেটলি কমে গেল। সেই চাপটা বাড়াতে হলে আমাকে কি করতে হচ্ছে? তাকে বেশি টেম্পারেচার দিতে হচ্ছে, রাইট? তার মানে আলটিমেটলি কি হচ্ছে? তার বাষ্পচাপটা কমে যাচ্ছে, ফলে সেই বাষ্পচাপটাকে আবার বাড়াতে হলে তার স্ফুটনাঙ্ককে আমার বৃদ্ধি করতে হচ্ছে। স্ফুটনাঙ্ককে বৃদ্ধি করলে অটোমেটিক্যালি ফ্রিজিং পয়েন্টটা কমে যাবে। আর কি হচ্ছে? যখন এই দুই রকম চাপের সৃষ্টি হচ্ছে, এক বাষ্পের চাপ আর একটা হচ্ছে তরলের যে দ্রবণটা নিচ্ছে, সেই দুই চাপের মধ্যে পার্থক্য থাকার কারণে তখন কি হবে? একটা অসমোসিস প্রসেস হবে। অসমোসিস প্রসেস হওয়ার ফলে সেই অসমোসিসটাকে স্টপ করতে যে পরিমাণ চাপ তৈরি করতে হবে সেটাকে বলছি আমি অসমোটিক প্রেসার। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? তার অসমোটিক প্রেসার ইফেক্ট হচ্ছে। তার মানে আলটিমেটলি আমরা কি বলতে পারি? যে লোয়ারিং অফ ভেপার প্রেসারটাই মৌলিক কারণ। এটা হলেই বাকি 3টা অটোমেটিক হয়ে যাবে। ওকে, তাহলে আমরা লোয়ারিং অফ ভেপার প্রেসারটাকে কেন বলতে পারি যে মৌলিক? এই কারণে বলতে পারছি যে কোনো দ্রাবকে অনুদ্বায়ী দ্রব যোগ করা হলে তার বাষ্পচাপ কমে যায়, ফলে ওই দ্রবণ দ্রাবক অপেক্ষা অধিক তাপে ফুটতে থাকে, ফলে অটোমেটিক তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে যায় এবং তাকে যখন হিমাঙ্কে নিয়ে যাওয়া হয় তখন হিমাঙ্ক কমে যায়। আবার দ্রাবক আর দ্রবণের চাপের পার্থক্য হয় বলেই অসমোটিক প্রেসারেও ডিফারেন্সটা দেখা যায়। এই হচ্ছে আমাদের কলিগেটিভ প্রপার্টিজ। আমি কলিগেটিভ প্রপার্টিজে তোমাদের 4টার একটু মিনিমাম করে ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যাটা একটু করব। আই থিঙ্ক এরপরে আর আমাদের এই টপিকে কনফিউশন থাকবে না। প্রথমটাতেই যাই আমরা, বাষ্পচাপ। বাষ্পচাপ রিলেটেড রাউল্টের একটি সূত্র আছে। রাউল্টের সূত্রটা কি বলেছিল? যে কোনো দ্রাবকে অনুদ্বায়ী ও তড়িৎ
বিশ্লেষ্য অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য কোনো দ্রব্য যদি যোগ করা হয় তাহলে তার বাষ্পচাপের অবনমন, আপেক্ষিক অবনমন সেটা হচ্ছে তার মোল ভগ্নাংশের সমান হবে। অর্থাৎ যদি আমরা একটা দ্রবণ নেই, তার মধ্যে অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রব্য যোগ করি এবং এক্ষেত্রে যদি দ্রাবকের বাষ্পচাপ হয় P0 আর দ্রাবকের বাষ্পচাপ হয় P0 আর দ্রবণের বাষ্পচাপ হয় P, তাহলে তাদের আপেক্ষিক অবনমন P0 মাইনাস P বাই P0 ইকুয়ালস টু তার মোল ভগ্নাংশের সমান। অর্থাৎ যদি A হয় যৌগটি তাহলে Na প্লাস Nb ইকুয়ালস টু আমরা বলতে পারি XA, অর্থাৎ 1 মাইনাস P বাই P0 ইকুয়ালস টু XA। এটাই হচ্ছে রাউল্টের সূত্র। রিলেট কার সাথে? বাষ্পচাপের অবনমনের সূত্র। সেটা হচ্ছে কি, যে কোনো দ্রাবকে অনুদ্বায়ী ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রব্য যোগ করা হলে তার বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন ঘটে তা তার মোল ভগ্নাংশের সমান। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। ঠিক এই সূত্রের মতো করে আমরা সেকেন্ডটাই বলবো। সেকেন্ডটা হচ্ছে আমাদের ফার্স্টটা ছিল লোয়ারিং অফ ভেপার প্রেসার, সেকেন্ডটা হচ্ছে আমাদের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এটা দুটো সূত্র আছে। নাম্বার 1, যদি কোনো মানে একই রকম আমরা বলতে পারি কোনো দ্রাবকে তড়িৎ অবিশ্লেষ্য ও অনুদ্বায়ী দ্রব্য যোগ করা হলে তার স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটে তা ওই দ্রবণের মোলাল ঘনমাত্রার সমানুপাতিক। মোলাল ঘনমাত্রার সমানুপাতিক অর্থাৎ স্ফুটনাঙ্ক রিলেটেড নাম্বার 1 সূত্র হচ্ছে ডেল্টা টিবি ভ্যারিস সিএম। এটা হচ্ছে মোলাল ঘনমাত্রা, নট মোলার, ইট ইজ মোলাল। মোলাল কি ছিল? 1000 গ্রাম দ্রাবকে 1 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণের ঘনমাত্রাকে আমরা বলছি মোলাল দ্রবণ বা মোলালিটি। মোলালিটিটা কিসের উপর ডিপেন্ড করে মনে আছে? মোলালিটিটা কিন্তু ভর এর উপর ডিপেন্ডেন্ট, মোলারিটিটা আয়তনের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, আবার টেম্পারেচারেও মোলালিটির কোনো পরিবর্তন হয় না, যেহেতু ভরের কোনো পরিবর্তন টেম্পারেচারে হয় না, কিন্তু মোলারিটির পরিবর্তন হয় কারণ আয়তনের পরিবর্তন হয় টেম্পারেচারের সাথে। আচ্ছা, তাহলে ফার্স্ট সূত্রটা ছিল আমাদের ডেল্টা টিবি ভ্যারিস সিএম or delta TB equals to KCM। এটাকে আমরা বলছি একটি সমানুপাতিক ধ্রুবক। এবার আমরা আরেকটা বলতে পারি। আর বাই দ্য ওয়ে, এই ডেল্টা টিবিটা কি ছিল? ডেল্টা টিবিটা হচ্ছে টি মাইনাস টি নট। টি মাইনাস টি নটও বলতে পারি আমরা, টি মাইনাস টি নট। সুতরাং ওই যে দ্রাবক আর দ্রবণ এই দুইটার টেম্পারেচার ডিফারেন্স, বয়লিং পয়েন্ট ডিফারেন্স। ওকে, টি মাইনাস টি নট। এটা ছিল আমাদের 1 নম্বর সূত্র। নাম্বার 2 তে আছে আমাদের যে যদি কোনো নির্দিষ্ট দ্রাবকের একই পরিমাণের মধ্যে, ধরো একটা দ্রাবক নিয়েছি আমরা A, তার মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট নিয়েছি, তার মধ্যে কয়েক ধরনের দ্রব্য আমরা দ্রবীভূত করেছি B C D F। যদি দ্রবীভূত করা হয় এবং সমমোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত করা হয় তাহলে তাদের একই পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে। অর্থাৎ দ্রব্য নিয়েছি A, তার মধ্যে বিভিন্ন দ্রাবক নিয়েছি A একটা দ্রাবক আমরা নিয়েছি 4টা পাত্রে, সবগুলো ক্ষেত্রে কিন্তু দ্রাবক হচ্ছে আমার A। এক্ষেত্রে দ্রব্য B C D E। যদি 4টি পাত্রে 4টা দ্রব্য নেই এবং সবগুলো 1 মোল পরিমাণ করে নিয়ে থাকি তাহলে তাদের যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা হবে সেই স্ফুটনাঙ্কের উন্নয়নটা সবার জন্য সমান হবে। অর্থাৎ যদি স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় TE, তাহলে এটার জন্য হবে TE, এর জন্য হবে TE, এর জন্য হবে TE। আচ্ছা, এক্ষেত্রে এটা কনফিউশন হতে পারে, আমরা এটাকে F লিখি, তাহলে কনফিউশন থাকবে না। ওকে, এই এলিভেশনটা যেটুকু হবে B দ্রব্য যোগ করার ফলে C এর জন্য তাই, D এর জন্য তাই, F এর জন্য তাই। এই ছিল আমাদের সেকেন্ড পয়েন্টার
এক্সপ্লানেশন। নাম্বার 3 আছে হিমাঙ্ক। হিমাঙ্কটাও ঠিক একই রকম, এই এলিভেশন অফ বয়লিং পয়েন্টের মতোই আমরা হিমাঙ্কেরটাও দেখতে পাই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। হ্যাঁ, একই ব্যাখ্যা থাকবে, দুটো সূত্র থাকবে। ওই যে আমরা যেমন প্রথমটা পড়লাম ডেল্টা টি বি ভ্যারিজ সিএম, ঠিক সেমনি এমন হবে ডেল্টা টিবি, টিবি না, এক্ষেত্রে কি হবে, যেহেতু হিমাঙ্ক ফ্রিজিং ভ্যারিজ সিএম। আবার ওই একইভাবে আমরা বলতে পারবো যে যদি একই পরিমাণ নির্দিষ্ট দ্রাবকের একই পরিমাণে বিভিন্ন পদার্থের সমমোল পরিমাণ দ্রবীভূত করা হয়, তাহলে তাদের হিমাঙ্কের অবনমনটাও সমান হবে। অর্থাৎ সেকেন্ড সূত্রটা আর থার্ড, সেকেন্ড পয়েন্টটা যেটা ছিল আমাদের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট আর ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এই দুটোর ক্ষেত্রে দুটো দুটো করে সূত্র আছে, দুটোই একই সূত্র, শুধুমাত্র ডিফারেন্সটা কোথায়, একটার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক, আরেকটির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক। এই ছিল আমাদের তিনটা পয়েন্টের ব্যাখ্যা কলিগেটিভ প্রপার্টিজের। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে দ্য লাস্ট ওয়ান, অসমোটিক প্রেসার। আজকের ক্লাসের জন্য ওটাই লাস্ট টপিক। অসমোটিক প্রেসার জিনিসটা কি, দেখো, যখন আমরা এরকম একটা ইউ আকৃতির নল নেই, তার মধ্যে যদি মাঝখানে আমরা এরকম অর্ধভেদ্য একটা ঝিল্লি দিই, এর এক পাশে একরকমের দ্রবণ নেই, আর এক পাশে একরকম, ঠিক আছে, একদিকে আমরা দ্রাবক নিচ্ছি আর একদিকে নিচ্ছি আমরা দ্রবণ। এদিকে ধরলাম আমরা শুধুই দ্রাবক, আর এদিকে আছে দ্রবণ। এখন দ্রাবক থেকে দ্রবণের দিকে অটোমেটিক যাবে অভিস্রবণের নিয়ম অনুযায়ী, ঝিল্লির মধ্যে দিয়ে, অর্ধভেদ্য ঝিল্লির মধ্যে দিয়ে দ্রাবক অণুগুলো দ্রবণের দিকে প্রবাহিত হবে। এখন এই অসমোসিসটা আমি ঠেকাতে চাচ্ছি, আটকাতে চাচ্ছি। এই অসমোসিসটা আটকাতে যে পরিমাণ চাপ আমাকে প্রয়োগ করতে হবে, সেই চাপটাই হচ্ছে আমার অসমোটিক প্রেসার বা অসমোটিক চাপ। যে এই যে অসমোসিসটা হচ্ছে মুক্তভাবে, এই অসমোসিসটাকে ঠেকাতে যে চাপটা প্রয়োগ করতে হবে তাকে বলছি আমরা অসমোটিক প্রেসার বা অসমোস্টিক চাপ। এই ছিল আমাদের আজকের ক্লাসের ডিসকাশন। আমরা তিনটি টপিককে ক্লিয়ার করলাম। একটা হচ্ছে সালফারের দশা, সাম্যাবস্থা, তার চিত্র এবং তার প্রত্যেকটি লাইন, ক্ষেত্র, দ্বৈতবিন্দুর ব্যাখ্যা। নাম্বার 2 আমরা করেছি ক্লাউসিয়াস ক্ল্যাপেরন সমীকরণের উপপাদন এবং এর প্রয়োগ। মানে দুইটি দশা, একই পদার্থ দুটি দশায় থাকলে, সাম্যাবস্থায় থাকলে সেক্ষেত্রে যে সমীকরণটি উৎপাদিত হবে সেটাই হচ্ছে আমাদের ক্লাউসিয়াস ক্ল্যাপেরন সমীকরণ। সেকেন্ডটা কমপ্লিট হলে থার্ড পয়েন্ট ছিল আজকে আমাদের কলিগেটিভ প্রপার্টিজ। কলিগেটিভ প্রপার্টিজ কি, তার সংজ্ঞা কি, কি কি প্রপার্টিজ আছে চারটা, এই চারটা প্রপার্টিজের সাথে রিলেটেড যে সূত্রগুলো আছে আমরা সবগুলোই আজকের ক্লাসে কভার করলাম। আশা করি তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও বলছি, কোনো কনফিউশন থাকলে, যেমন গত ক্লাসে আমাকে ইনফর্ম করেছে যে এই টপিকটায় কনফিউশন আছে, সো আই রিপিটেড, তেমনি যদি কোনো টপিক তোমাদের কনফিউশন থাকে আমরা রিপিট করব, কেননা আমাদের সিলেবাস once we have discussed the syllabus, আমাদের একবার করে সবগুলো ডিসকাশন হয়েছে। এখন আমরা রিভাইজ করব, বারবার রিভাইজ করব, যেগুলোতে আমাদের প্রবলেম আমরা সেই পয়েন্টগুলো যদি একটু আইডেন্টিফাই করে বলে দেই, তাহলে আমাদের রিভিশন ক্লাসগুলো মাচ মোর ইফেক্টিভ হবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আশা করি আজকের ক্লাসের আমি যা শেয়ার করেছি তোমরা সেগুলো রিসিভ করতে পেরেছো। আল্লাহ হাফেজ, আবার দেখা।